আমার না আজ খুব আঙুর খেতে ইচ্ছে করছে। গ্রামে আবার আঙুর বাগান কে করলো? ওরে ওসব তো বিদেশি ফল। উঠানে আঙুর চাষ করেছো বলে অনেকেরই হিংসে হচ্ছে। প্রতিদিন আমাদের আঙুর গাছের আঙুরগুলো কমে যাচ্ছে। তুই আজ থেকে ওই আঙুর মাচার উপর নজর রাখ। কি সুন্দর দৃশ্য! শেষে কিনা বাড়ির উঠোনে সোনার আঙুর চাষ করলি মালা। মালা, চাল ডাল আর সবজি তো কেনা শেষ হলো। দেখ তো মা, তোর আর কিছু লাগবে কিনা। বাবা, ওই দেখো ফলের দোকান, কত সুন্দর কালো আর লাল আঙুর। আমার না আজ খুব আঙুর খেতে ইচ্ছে করছে। ওরে ওসব তো বিদেশি ফল, অনেক দাম। তার চেয়ে বরং এই দেশি পেয়ারা বা কলা কেন, ওগুলো সস্তা, শরীরের জন্য ভালো। না বাবা, আমি কলা বা পেয়ারা খাবো না, ওগুলো তো রোজই খাই। আজ আমি আঙুরই খাবো। তুমি চলো আমার সাথে। আচ্ছা চল দেখি, যদি সস্তায় পাওয়া যায়। তবে কিনতে পারবো না কিন্তু। আয়। কানাই আর মালা ফলের দোকানের সামনে যায়। দোকানের এক কোণে কিছু পচা ও নরম আঙুর ঝুড়ির নিচে পড়েছিল। কানাই খেয়াল না করে তার বাজারের থলিটি ঠিক ওই পচা আঙুরগুলোর ওপরে রাখে। বিক্রেতা ভাই, এই আপেল আর আঙুরের কেজি কত করে রাখছেন? একটু রয়ে সয়ে দাম বললেন। আরে দাদা, এইগুলো তো সাধারণ ফল না, সব বিদেশি। আপেল 400 টাকা, আঙুর 800 টাকা কেজি, একদম কম হবে না। শুনেছিস মা, এই ফলের দাম এত বেশি? 1 কেজি আঙুর কিনতে গেলে তো আমার সারা মাসের বাজার করা হবে না। চল মা। কি দাদা, এতক্ষণ ধরে দরদাম করে এখন বলছেন নেবেন না? কিছু নিয়ে তো যান। না দাদা, এখন অত টাকা সাথে নেই। পরে কখনো সময় সুযোগ হলে এসে নিয়ে যাব। এখন আসি। মারে, মন খারাপ করিস না। আজ হলো না তো কি হয়েছে, অন্য একদিন ঠিক কিনে দেব। না বাবা, আমি একদম মন খারাপ করিনি। চলো আমরা বাড়ি ফিরে যাই। মালা মাটির ওপর থেকে বাজারের থলিটি তুলে নেয়। থলির নিচে পচা আঙুর কাদার সাথে লেগে কয়েকটি আঙুরের বীজ অজান্তেই আটকে উঠে আসে। এত দেরি হলো যে বড়, গোধূলি পেরিয়ে তো সন্ধ্যা হতে চললো। কেনাকাটা করতে কি এত সময় লাগে? আর বলো না, তোমার আদরের মেয়ের কাণ্ড। বাজারে গিয়ে দামি আঙুর খাওয়ার জন্য জেদ ধরলো, ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। বলি ওরে মালা, নুন আনতে যাদের পান্তা ফুরোয় সেই ঘরের মেয়ের আবার আঙুর খাওয়ার শখ হয় কি করে? দাও দেখি বাজারের থলিতে কি কি এনেছো। এই নাও মা, বাজারের থলে। আমার ওসব আঙুর টাঙুর আর খেতে হবে না। এখন রান্না বসাও তো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আমি এখন রান্নাটা চটপট বসিয়ে দিই। তোমরা হাত মুখ ধুয়ে ঘরে যাও, অনেক কাজ বাকি। আকাশটা দেখেছো কেমন কুচকুচে কালো মেঘ করেছে? মনে হয় একটু পরেই বড় বৃষ্টি নামবে। মেঘ যেহেতু করেছে, দেরি না করে ভেতরে যাও। ভিজে গেলে আবার জ্বর জারি হবে, তখন আরেক বিপদ। এই মহাজন সাহেব, এই সাবধানে পা ফেলুন। রাস্তার যা অবস্থা, যে কোনো সময় আচার খাওয়ার ভয় আছে। অন্ধকারটা ঘনিয়ে এলো। আরে কিসে ধাক্কা লাগলো? উফ, পায়ের নখটাও যেন ভেঙে গেল। বাপ রে বাপ! এ কি মহাজন সাহেব, এটা তো একটা কাঁচের বোতল, আর দেখুন ভেতর থেকে কেমন উজ্জ্বল নীল আলো জ্বলজ্বল করছে। অদ্ভুত তো, কোনো সাধারণ বোতল তো এমন হওয়ার কথা নয়। চল হরি, এটা সাথে করে বাড়িতে নিয়ে যাই। মহাজন বোতলটি তুলে নেয়। আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়। তারা আর দেরি না করে মহাজনের বাড়িতে গিয়ে পৌঁছায়। মহাজন বাবু, বৃষ্টির যা তেজ, এবার একটু বোতলটা খুলে দেখুন না, ভেতরে আসলে কি এমন আছে। যখন এত করে বলছিস তখন খুলেই দেখি। বোতলের ভেতরে নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে। এ কি, আমি ভুল দেখছি না তো?
এ তো দেখছি একটা জ্যান্ত পরী। হ্যাঁ, আমি নীলপরি। এক দুষ্ট জাদুকর আমায় এই বোতলে বন্দি করে রেখেছিল। আজ অনেক দিন পর আপনাদের জন্য আমি মুক্তি পেলাম। মহাজন বাবু, সুযোগ হাতছাড়া করবেন না। ওকে এমনি এমনি ছেড়ে দেবেন না, কিছু চেয়ে নিন, পরি বলে কথা। শোনো পরী, তোমাকে যে মুক্ত করলাম তার বদলে আমাকে কিছু দিতে হবে। বলো বলো, কি দেবে আমাকে? এ কি, নিজেরাই এমন ভাবে চাচ্ছে, মনে হচ্ছে এরা খুব লোভী। আমাকে মুক্ত করার জন্য আমি তোমাদের আশীর্বাদ দিতাম, কিন্তু তোমাদের মনে বড় লোভ, তাই আমি তোমাদের কিছুই দিতে পারবো না। আর আমার শক্তি ওই বোতলের আংটির ভেতর। দেবো না বললেই হলো। আমাদের মহাজন সাহেব চেয়েছেন যখন, তোমাকে কিছু না কিছু তো দিতেই হবে। আর আংটির ভেতর হলে আগে বোতলে গিয়ে আংটিটা নিয়ে এসো। এই তো ঠিক সুযোগ। এবার সোনা দানা না দিলে আর তোকে বের করছি না। বিশ্বাস করো মহাজন, আমার সোনা দানা দেওয়ার মতো কোনো জাদুকরি ক্ষমতা এখনো নেই। আমি এখনো অত বড় হইনি। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। পরি হয়ে সোনা দিতে পারবে না, এটা কেউ বিশ্বাস করে? মহাজন বাবু, একে আটকে রাখুন। আমার কথা শোনো, আমার বড় বোন লালপরি সব দিতে পারে। আমার সেই ক্ষমতা এখনো অর্জন করা হয়নি। তবে তাই হোক, সোনা যখন দিতে পারবি না তখন এই বোতলের ভেতরে বন্দি হয়ে থাক। আর হরি, তুই লাল পরীর খোঁজ করতে থাক। একটাকে যখন হাতে পেয়েছি আর একটা তো আসবেই। মা, মা, শিগগিরই এদিকে এসো তো, দেখো কি হয়েছে। কি হলো রে মালা, এত চেঁচামেচি করছিস কেন সাত সকালে? এই দেখো মা, এখানে কতগুলো ছোট ছোট চারা গাছ বের হয়েছে। কাল তো এগুলো ছিল না। তাই তো, অনেকগুলো চারা একসাথেই গজিয়েছে দেখছি। মাটিটা ভিজে ছিল বলে তাড়াতাড়ি বের হয়েছে। আরে চারাগুলো তো একদম ঘরের দরজার সামনে হয়েছে। এখানে থাকলে তো পা লেগে মরে যাবে। চল মা, এগুলো তুলে আমাদের উঠোনের কোণে লাগিয়ে দিই। হ্যাঁ চলো বাবা, ওখানেই ভালো হবে। গাছগুলো বড় হলে তবেই বোঝা যাবে এগুলো আসলে কিসের চারা। কানাই আর মালা মিলে চারাগুলো উঠানের কোণে সযত্নে লাগাতে থাকে। এমন সময় মিনু আর যোগু সেখানে আসে ঝুড়িতে কুমড়া নিয়ে। ও কবিতা বৌদি, আমাদের গাছের প্রথম কুমড়ো পেরেছে তোমাদের জামাই, তাই তোমাদের দিতে এলাম। ও মা, মিনু যে, এ তো অনেক বড় কুমড়ো গো। বসো বসো, একটু জল খেয়ে যাও। না গো, আজ বসবো না। বলি, তোমরা সকালবেলায় আজে বাজে চারা গাছ নিয়ে কি করছো? এই ঠিকই তো, আগাছা পরিষ্কার না করে উল্টে সেগুলো যত্ন করে লাগাচ্ছ। এ তো আজব কারবার। চারাগুলো যখন হয়েছে তখন অযথা নষ্ট না করে এক কোণে পুঁতে রেখে দিলাম। কোনো প্রাণকেই তুচ্ছ করা উচিত নয়। ও মিনু, চলে এসো। এখানে দাঁড়িয়ে কানাইদার জ্ঞানমূলক কথা শুনতে আর ভালো লাগে না। এ কথা শুনে বিষণ্ণ মনা হয়ে কানাই দাঁড়িয়ে থাকে। দিন কাটতে থাকে। বাড়ির সবাই চারাগুলোর কথা প্রায় ভুলেই যায়, কিন্তু মালা প্রতিদিন নিয়ম করে গাছগুলোতে জল দিতে লাগলো আর যত্ন করতে লাগলো। কি রে পড়ি, কতদিন হলো তোকে এই বোতলে আটকে রেখেছি, কিন্তু আজ পর্যন্ত তুই আমাকে একটা কানা করিয়েও দিলি না। বিশ্বাস করুন মহাজন সাহেব, আমার কাছে দেওয়ার মতো কোনো ধনরত্ন নেই। আমার সম্পূর্ণ জাদুকরি ক্ষমতা এখনো হয়ে ওঠেনি। মহাজন বাবু, ওর একটা কথাও বিশ্বাস করবেন না। ও ডাহা মিথ্যে কথা বলছে আমাদের বোকা বানানোর জন্য। ওরি ঠিকই বলেছে। তুই তোর জাদু বলে বোতলের ভেতরে ঢুকতে পারিস, আবার বের হতেও পারিস, আর আমাদের একটু সোনা দানা দিতে পারবি না। আমি এই অন্ধকার বোতলে কতদিন ধরে বন্দি। ক্ষমতা থাকলে তো আমি অনেক আগেই নিজেকে মুক্ত করে পালিয়ে যেতাম। আমাকে এই অবস্থায় কোথাও ফেলে দিয়ে আসুন, তাও ভালো, কিন্তু এভাবে আটকে রাখবেন না।
এত সহজ নয়। আমাকে প্রচুর ধন সম্পদ দিয়ে বড় লোক না করা পর্যন্ত তোর এই বোতল থেকে মুক্তি নেই। লালপরি বোন আমার, তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস? আজ তোর তো আমার ডাক শোনার কথা। আমি তো মানুষের হাতেই মুক্তি পেয়েছিলাম, কিন্তু এই মানুষগুলোই আবার আমায় বন্দি করে ফেলেছে। আমি যা পারি না তাই ওরা আমায় দিয়ে করাতে চায়। আরে অত মায়া কান্না কেঁদে লাভ নেই পড়ি। হ্যাঁ, মহাজন সাহেবের দাবি না মেটালে এখান থেকে তো নড়াচড়াও বন্ধ। থাক না রে মা, আর পারতে হবে না, এগুলো আগে খেয়ে শেষ কর। ওকে বারণ করো না কবিতা। একদিন অভাবের জন্য তাকে এই বিলিতি ফল বাজার থেকে কিনে দিতে পারিনি। কে জানতো সৃষ্টিকর্তা উঠোনে এমন আঙুর গাছে ভরিয়ে দেবেন। বাবা, তোমরা ভাবছো এতগুলো আঙুর ফল আমি একাই খেয়ে ফেলবো? না না, তুমি কিছু আঙুর ঝুরি করে নিয়ে যাও বাজারে বিক্রি করতে। সুন্দর কথা বলেছিস তো। এই গাছের যত্ন নেওয়া আমরা তো ভুলেই গিয়েছিলাম, কিন্তু তুই ঠিকই গাছগুলোকে বড় করে তুললি। এখন ঘরে আয়, ভাত খাবি। সারাদিন আঙুর খেলেই পেট ভরবে না। আমি নিশ্চিত বোন নীলপরি এই এলাকাতেই কোথাও আছে। আমি ওর উপস্থিতি অনুভব করতে পারছি, কিন্তু অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। এখন কোথায় খুঁজি? উফ, খুব খিদেও তো পেয়েছে। ওই তো নিচে একটা ফলের গাছ বলে মনে হচ্ছে না? হ্যাঁ, আঙুর গাছে মস্ত বড় একটা মাচা। গ্রামে আবার আঙুর বাগান কে করলো? যাই। লালপরি নিচে নেমে কানাইয়ের আঙুর গাছের মাচার উপর বসে। সেখানে অনেক আঙুর ঝুলছে। সে একটি আঙুর ছিঁড়ে খেতে শুরু করে। আহ, আঙুরগুলো তো বেশ মিষ্টি। এই মিষ্টি আঙুরগুলো খেয়ে কিছুটা শক্তি সঞ্চয় করা যাবে। এ কি গাছে ওটা কে? লাল ডানাওয়ালা পড়ি না? হ্যাঁ, ও তো পড়ি। কানাইয়ের আঙুর মাচায় বসে আঙুর খাচ্ছে। জলদি গিয়ে মহাজন বাবুকে এই খবরটা দিতে হবে। মহাজন সাহেব, মস্ত খবর আছে। কানাইয়ের বাড়ির আঙুর মাচায় এক লাল পরীকে দেখেছি আমি। লাল পরি? তবে তুই তো ঠিকই দেখেছিস হরি, ওটা নিশ্চয়ই নীলপরির বড় বোন। এ কি সোনালি তুই? হ্যাঁ, তুই আজ থেকে ওই আঙুর মাচার উপর নজর রাখ। সুযোগ বুঝে ওকে পাকড়াও করে আমার কাছে নিয়ে আসবি। যদি প্রয়োজন পড়ে কানাইয়ের আঙুর গাছে আগুন লাগিয়ে দিবি। তার বলতে বেটা কানাই আমাদের কাউকে আঙুর দেয়? হ্যাঁ, লাল পরীকে পুষে খাওয়াচ্ছে, আমিও দেখছি। বাজারে আঙুরগুলোর ভালো দাম পাচ্ছি রে মা। খেয়ে জানতো কোথা থেকে পড়ে থাকা বীজ থেকে আমাদের ভাগ্য বদলে যাবে। ঠিকই বলেছ গো, উঠানে আঙুর চাষ করেছো বলে অনেকেরই হিংসে হচ্ছে। থাক না কবিতা, কিন্তু আমাদের মনে তো কোনো হিংসে নেই। বাবা, একটা জিনিস খেয়াল করেছো? প্রতিদিন আমাদের আঙুর গাছের আঙুরগুলো কমে যাচ্ছে। আমি প্রতিদিনই খেয়াল করি। ঠিক বলেছিস মা। কবিতা, এদিকে একটু খেয়াল রেখো তো, চোট্টর আসে নাকি আবার। বাবা বাবা বাবা, কি সুন্দর দৃশ্য! আঙুরের মাচার নিচে বসে আঙুর খাচ্ছে সবাই। আহা, এই গাছটা যদি আমার বাড়িতে হতো, প্রতিদিন চড়া দামে আঙুর বিক্রি করে বড় লোক হয়ে যেতাম। কিছু একটা করতে হবে, অন্যের সুখ দেখে যে আমার ভালো লাগে না। মহাজনের কাছে যদি নীলপরি বন্দি, এদিকে লালপরির সন্ধান আমি পেয়েছি। যদি ধরেও দিই তবে তো ওই লোভী মহাজন খাবে। আমার কপালে থাকবে আলু। আমাকে যা করতে হবে ভেবে করতে হবে। আমিও হরি। যোগুর সাথে এই বিষয়ে কথা বলতে হবে। যাই যাই, যোগুর বাড়ি যাই। মালা, অনেক রাত হয়েছে রে, তুই এবার খেয়ে নিয়ে শুয়ে পড় দেখি।
তোর বাবার আজ ফিরতে বেশ দেরি হবে। না মা, আমি এখন খাবো না। বাবা আসুক, আমি বাবার সাথে একসাথেই খাবো। তুই কোনো কথাই শুনিস না আমার। সেই দুপুরে খেয়েছিস, এত দেরি করে খেলে শরীর খারাপ করবে যে রে মা। আর সারাদিন শুধু আঙুর খাওয়া, শরীর যে খারাপ করবে। কিচ্ছু হবে না মা, চলো বাবা আস্তে আস্তে আমরা গাছ থেকে কিছু আঙুর পেড়ে আনি, ওগুলোই এখন খাই আর কিছু বাবার জন্য রেখে দেব। এই যে বলতে না বলতে এই রাতের বেলা আবার আঙুর। আচ্ছা চল তবে বাইরের মাচা থেকে কয়েকটা পেড়ে আনি। মালা ও কবিতা বাইরে বেরিয়ে অবাক হয়ে যায়। তারা দেখে আঙুর গাছের উপর বসে এক লাল রঙের পরী আঙুর খাচ্ছে। এ কি, তুমি কে? আমাদের গাছের আঙুর কেন খাচ্ছ তুমি? ভয় পেও না, আমি একটা পরী। আসলে আমার খুব খিদে পেয়েছিল, তাই তোমার গাছ থেকে একটু আঙুর খাচ্ছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে তুমি আমাদের না জানিয়ে এইভাবে লুকিয়ে লুকিয়ে আঙুর খেয়ে নেবে? এটা কি ঠিক? আমি জানি এটা অন্যায় হয়েছে, কিন্তু কি করব বলো? আমার বোন নীলপরি এই এলাকাতেই কোথাও আছে। আমার মনে হয় কেউ তাকে বন্দি করে রেখেছে। আমি বোনের উপস্থিতি অনুভব করতে পারছি, কিন্তু কিছুতেই তাকে খুঁজে পাচ্ছি না। তাই তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে এখানে এসে বিশ্রাম নিই। তাই বুঝি তুমি রাতের আধারে সবার চোখের আড়ালে এসে কিছু আঙুর খাও? আহারে, কে এমন নিষ্ঠুর যে একটা পরীকে বন্দি করে রাখতে পারে? হরিদা, আমি কি গিয়ে ওদের নীলপরির কথা বলে দেবো? এতে তো আমাদের সুবিধা হবে। লালপরীকে ইচ্ছে মতো নাচাতে পারবো। একদম না, মহাজন জানতে পারলে আমাদের দুজনকে করে মেরে ফেলবে। হ্যাঁ, চুপ করে বসে দেখ কি হয়। এখন মনে হচ্ছে তোকে সাথে আনায় আমার দোষ হয়েছে। পরি, তুমি একটু সাবধানে থেকো। ওই দেখো, হরি কাকা এখানে লুকিয়ে আমাদের দিকে নজর রাখছে। হ্যাঁ, আমিও রোজ ওই লোকটাকে এখানে ঘাপটি মেরে থাকতে দেখি। চিন্তা করো না, ও আমায় ধরতে পারবে না। ঠিক আছে, এখন তবে তুমি যাও, আর খিদে লাগলে আঙুর খেয়ে যেও। চাইলে তুমি আমাদের সাথেও খেতে পারো। না মালা, তোমাদের এসব করতে হবে না। তোমরা খুব ভালো মানুষ। আমি তোমাদের না বলে যে ক্ষতি করেছি, একদিন তা পুষিয়ে দেব। চলি এখন। মহাজন বাবু, একেবারে হাতে নাতে দেখে এলাম ওই লাল পরীটা রাতে কানাইয়ের মেয়ে আর বউয়ের সাথে চুপি চুপি কথা বলছিল। বলিস কি? তার মানে কানাইয়ের পরিবারের সাথে ওই পরীর বেশ ভাব হয়ে গেছে। এটা তো আমাদের জন্য দারুণ খবর। এবার তবে তো কানাইকে দিয়ে আমাদের কাজটা হাসিল করা যাবে। কাল সকালে তুই কানাইকে খবর দিবি যে আমি তাকে ডেকেছি। হ্যাঁ ঠিক আছে মহাজন, আমি সকালে ওকে আপনার কাছে ধরে নিয়ে আসবো। দেখবেন কাজ এবার হবেই হবে। ওয়ে কানাই, বাড়িতে আছো নাকি? হ্যাঁ বলি, ও কানাই, একবার বাইরে এসো তো। এ কি হরিদা, সাত সকালে কি মনে করে? কোনো বিপদ হয়েছে নাকি? আরে না না, বিপদের কিছু নেই। মহাজন সাহেব তোমাকে এখন একবার যেতে বলেছেন, খুব জরুরি একটা কাজ আছে। মহাজন আমাকে ডাকছেন কেন? জমি জমার খাজনা তো সব চুকিয়ে দিয়েছি, হঠাৎ কি দরকার পড়লো? সে মহাজনই ভালো জানেন। তিনি বললেন তোমাকে ছাড়া এই কাজ আর কাউকে দিয়ে হবে না। দেরি করো না, এখনই চলো। আয় আয় কানাই আয়, তোকে একটা বিশেষ দরকারে ডেকেছি। শোন, তোর মেয়ে মালা আর বউ কবিতা নাকি রাত্রে এক লাল পরীর সাথে কথা বলে। এ কি বলছেন মহাজন সাহেব? পরীর সাথে কথা বলে? আমি তো এ ব্যাপারে কিছুই জানি না, ওরা তো আমাকে কিছুই বলেনি। আরে হরি নিজের চোখে দেখেছে, ওই পরীটা রোজ তোর আঙুর গাছ থেকে ফল খায়। তুই এখন থেকে ওর ওপর কড়া নজর রাখবি। আর শোন, একটা সুযোগ এসেছে। তুই যদি ওই লাল পরীকে কোনোভাবে ধরে আমার কাছে এনে দিতে পারিস, তবে তোর কপাল খুলে যাবে। কিন্তু মহাজন সাহেব, আপনি কেন ওই পরীটাকে ধরতে চাইছেন? যদি থেকেও থাকে তবে ও তো কারো ক্ষতি করেনি। আরে গাধা, আমার কাছে ওর বোন নীল পরী বন্দি আছে। এই দুই বোনকে এক করতে পারলে ওরা আমাদের অঢেল ধনরত্ন দেবে। কিন্তু এ কথা কাউকে বলবি না।
কানাই, তুমি তো সারা জীবন অভাবের সাথে লড়াই করলে। একবার ভাবো, লালপুরীকে ধরে দিলে মহাজন তোমাকে এত টাকা দেবে যে তোমার 7 পুরুষ বসে খাবে, আর আঙুর ফলাতে হবে না। অভাবের জ্বালায় মালার একটা শখ পূরণ করতে পারি না। যদি সত্যি অভাব ঘুচে যায় তবে তো মন্দ হয় না। আঙুর বেচে আর কতদিন। টোপটা বোধহয় গিলেছে বাড়া। ঠিক আছে মহাজন সাহেব, আমি রাজি। আজ রাতে আমি ওই পরীকে ধরার ব্যবস্থা করছি। আমার পরিবারের অভাব দূর করার জন্য আমি এই কাজ করব। লালপরি গাছের মাচায় বসে শান্ত মনে আঙুর খাচ্ছিল। এমন সময় হঠাৎ ওপর থেকে একটি বড় জাল পরীর ওপর পড়ে এবং সে তাতে আটকে যায়। কি কি কে কে আমার জাল দিয়ে আটকালো? আমাকে বাঁচাও, কেউ কি আছো? আমায় ক্ষমা করো পরি, আমি তোমাকে জাল দিয়ে ধরেছি। তোমাকে আমার সাথে যেতেই হবে। কানাই ভাই, আপনি আপনি তো ভালো মানুষ। আমায় ছেড়ে দিন, আমি এখানে আমার বোনকে খুঁজতে এসেছি। আমাকে সাহায্য করো মালা, সাহায্য করো। বাবা, তুমি এ কি করছো? পরীকে কেন জাল দিয়ে আটকেছো? ছেড়ে দাও ওকে। মারে, আমি তোদের কথা ভেবে এ কাজ করেছি। মহাজন বলেছে এই পরীকে ধরে দিলে আমাদের সব অভাব ঘুচিয়ে দেবে। এভাবে আর আঙুর বেচে বড় লোক হতে হবে না। তুমি এত লোভী কবে হলে? লোভের বশে একজন নিরীহ প্রাণকে মহাজনের হাতে তুলে দেবে? আমাদের যা আছে তাতেই আমরা খুশি। আমাদের এমন ধনরত্ন চাই না। বাবা, তুমিই তো শিখিয়েছিলে নিরীহ কারোর ওপরে জুলুম বা অন্যায় করা ঠিক না। আজ তুমি এমন করছো। এমনিতে বোন হারানোর বেদনায় কত কষ্টে আছে বেচারা। তোদের জন্য এসব করছিলাম রে মা। তোরা যখন মানা করছিস তখন আমি পরীকে ছেড়ে দিচ্ছি। কোনো রকমে আমাদের দিন চলে যাবে, কিন্তু এমন অন্যায় আমি আর কখনো করব না। পরি, হ্যাঁ, আমায় মাফ করে দাও। আমি জানি তোমার বোন নীলপরি কোথায় আছে। মহাজন তাকে একটা বোতলে বন্দি করে রেখেছে। ও আমায় লোভ দেখিয়ে তোমাকেও ধরতে বলেছে। কানাই ভাই, আপনার মনটা আসলে খুব ভালো। আমার একটা বুদ্ধি আছে, আপনি আমাকে নিয়ে মহাজনের কাছেই যান। তা না হলে ওই শয়তান হরি কৌশলভাবে আমায় ধরে নেবে। আমার উপর ভরসা রাখুন। বাবা, আমিও তোমাদের সাথে যাব। আমি পরীকে একা যেতে দেব না। চলো মা, আমরা সবাই মিলে যাই। ঠিক আছে, চলো তবে সবাই মিলে মহাজনের বাড়িতে যাই। আজ ওর অন্যায় শেষ দেখেই ছাড়বো। এতদিন মানুষের সাথে অন্যায় করে গেছে, এখন পরীর সাথে শুরু করেছে। সাবাস কানাই, আমি জানতাম তুই ঠিক পারবি। আজ তুই আমার মন জয় করে নিয়েছিস। তোর পাওনা তুই ঠিক পাবি। এ কি দেখছি, সত্যি সত্যি কানাই পরি ধরে ফেলেছে। আমার পরিকল্পনা দেখি ভেঙে যাচ্ছে। কি রে পড়ি, এবার তোর জাদুর খেল দেখা। হ্যাঁ, জলদি আমাদের প্রচুর সোনা দানার ধনরত্ন দিয়ে দে। না মহাজন, আমি তোমাকে কোনো সোনা দানা দেব না। তুমি অন্যায়ভাবে আমার বোনকে বন্দি করেছো। তোমার মতো মানুষকে সাহায্য করা যায় না। এত বড় সাহস! মনে রাখিস, তোর বোন নীলপরি এখন আমার বোতলে বন্দি। ওর ভালো চাস তো তোকে আমাদের কথা শুনতেই হবে। নীলপরির কাছে একটা জাদুর আংটি আছে। ওটা ছাড়া আমরা এখন আর কিছুই দিতে পারবো না। তুমি যদি ওটা বের করতে পারো তবেই কিছু পাওয়া সম্ভব। আংটি আগে বলবি তো। এই তো সেই বোতল, এখনই বের করছে আংটি। মহাজন বোতলের মুখ খুলতেই তীব্র নীল আলোয় চারদিক ভরে যায় এবং নীলপরি ছিটকে বেরিয়ে আসে। মহাজন আর হরি ভয়ে পিছিয়ে যায়। তখনই কানাই চালাকি করে লালপরির বাঁধন খুলে দেয়। বোন, তুই এসেছিস। আমি জানতাম তুই ঠিক আমাকে এই অন্ধকার থেকে মুক্ত করতে আসবি। আমাকে তো আসতেই হতো বোন। তোকে একা বিপদে ফেলে আমি কি থাকতে পারি? অনেক কষ্ট সহ্য করেছিস তুই। জানিস বোন, এরা আমায় কত কষ্ট দিয়েছে। বারবার শুধু সোনা দানা চেয়েছে। আমি বলেছি আমার সেই ক্ষমতা নেই, তবুও ওরা আমাকে ছাড়েনি। মহাজন, তোরা অনেক পাপ করেছিস। তোদের খুব সোনা দানা চাই, তাই না? অনেক উঁচুতে উঠতে চাস, তবে তাই হোক।
ওরে বাবা রে, এ কি হচ্ছে? এ কি হচ্ছে? আমি যে শূন্যের ওপরে উঠে যাচ্ছি। বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও! এ কি ভুল করলাম? আমায় ছেড়ে দাও পরি, আমি কিছু করিনি, সব মহাজনের চক্রান্ত। বেশ হয়েছে, বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। লোভী মানুষের ঠিক এমন শাস্তি হওয়া উচিত ছিল। যাক, এর এখন এভাবে গাছেই ঝুলে থাক। গ্রামের মানুষ দেখুক লোভের শাস্তি কি হতে পারে। আমারও শাস্তি হওয়া দরকার ছিল, আমার মনেও লোভ ছিল। না কানাই ভাই, তোমার দোষ নেই। তুমি সময় মতো তোমার ভুল বুঝতে পেরেছ আর আমাদের সাহায্য করেছ, এটাই অনেক বড় কথা। আজ থেকে সব বিপদ কেটে গেল। তবে চলো এখন সবাই মিলে আমাদের বাড়িতেই যাই। রাতের বেলা আমাদের উঠোনে চাষ করা আঙুর ফল খেয়ে তবেই যাবে তোমরা। ওরে, তোরা আমাদের এভাবে ফেলে যাস না। আশেপাশে তো কেউ নেই যে আমাদের এখান থেকে নামাবে। ওরে বাবা, মশাই যে 12টা বাজাচ্ছে। সবই আপনার জন্য, আমি আর আপনার চাকরি করব না। আগে এখান থেকে নামতে দে, পরে দেখাচ্ছি। এই বউ, আর একটা ঝুড়ি দাও তো, এটা ভরে গেছে একেবারে। হ্যাঁ, আজ কানাইদার সব আঙুর একেবারে চুরি করে নিয়ে যাব। সামান্য কিছু আঙুরের জন্য শেষে না ধরা খাই। হরির সাথে থেকে থেকে চুরি শিখলে, এখন সাথে আমাকেও নিয়ে এলে। এই চুপ করো তো। হরিদা শুধু নিজে ট্যাগ ভরে, আমায় শুধু আশা দেয়, তাই তো ওর নিজের ঝুড়ি নিজেই ভরছি। ওই দেখো মালা, তোমাদের গাছ থেকে কে যেন চুপি চুপি আঙুর চুরি করছে। এ কি পিসে মশাই, তুমি এই গভীর রাতে আমাদের গাছ থেকে আঙুর চুরি করছো কেন? ছি 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 ছি, যোগু, এভাবে চুরি করতে তোমার একটু লজ্জা করলো না? তুমি চাইলে তো আমি এমনিতেই দিতাম। চোরের মতো কেন এমন কাজ করলে? আর মিনু, তুই এই চোরটাকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিস? কানাইদা, আমার বউকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। আমার খুব ভুল হয়ে গেছে, অভাবে তাড়নায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আমায় ক্ষমা করে দাও। অভাব না রে যোগু, অভাব না, লোভ। লোভ তোর মনেও বাসা বেঁধেছিল। থাকবো, ওদের আর বকো না। যা পেরেছো তার ফেরত দিতে হবে না। তোমরা এগুলো খেও, শেষ হলে আবার নিয়ে যেও, কিন্তু চুরির মতলব আর করো না। বাহ, তোমাদের মহৎ হৃদয় দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মালা, আমাদের এবার যাওয়ার সময় হয়েছে। আজ আমরা তবে আসি। অনেক দিন পর পরিরাজ্যে যাচ্ছি আমরা। ও কি কথা, তুমি তো আজ ঠিক মতন আঙুর খেতেই পারলে না। একটু খেয়ে তবে যাও। অনেক আঙুর খেয়েছি মালা তোমার এই গাছ থেকে। তোমাদের গাছের আঙুরগুলো সত্যিই খুব মিষ্টি ছিল। তবে আরো কিছু খেয়ে যাও, না হয় সাথে করে কিছু নিয়ে যাও তোমাদের দেশে। তোমরা মানুষ হিসেবে খুব ভালো। মায়া আর ভালোবাসায় ভরা তোমাদের মন। এমন পরিবারে অভাব কখনো স্থায়ী হতে পারে না। আমি আশীর্বাদ করছি, তোমাদের এই আঙুর গাছ হবে অলৌকিক। দিনের বেলা এগুলো সাধারণ আঙুর থাকলেও প্রতি রাতে এগুলো লাল আঙুরে পরিণত হবে, যা এই সাধারণ আঙুরের চেয়ে অনেক মিষ্টি আর দামি। ও মা, মা দেখো, চোখের সামনে আঙুরগুলো কেমন লাল হয়ে যাচ্ছে। এমন ঝকঝকে লাল আঙুর আমি জীবনেও দেখিনি। শেষে কিনা বাড়ির উঠোনে সোনার আঙুর চাষ করলি মালা। যাক, আর তো বাজারে গেলে বলতে পারবি না যে বাবা আঙুর কিনে দাও। সত্যি বাবা, আমাদের বাড়ির উঠোনেই ফলল লাল আঙুর। হায় হায়, রসালো আর টসটসে লাল আঙুর। খাবে নাকি গো তোমরা?